নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আবার সকলকে স্বাগত জানিয়ে আজ রবিবার আরও একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ঘটনাটি পাঠিয়েছে আমারই এক ছাত্রীর বাবা, তার নাম পঙ্কজবাবু। সারনেম নিতে বারণ করেছেন, তাহলে সবাই চিনে যাবেন। ওনার বাবার মুখে প্রথম ঘটনাটি শুনেছিলেন। বাবার নাম পলাশবাবু। তো ঘটনাটা এইরকম, যে অঞ্চলটিতে আমরা এখন বসবাস করি, সাউথ কলকাতায়, যাদবপুরের আশেপাশে, তো জায়গাগুলো একটা সময় জলা জমির মতো ছিল। ধান গাছের ভর্তি ছিল, আড়ত ছিল, প্রচুর সাপখোপের উৎপাত ছিল, মানে একদমই জলো জমি যাকে বলে ওই ধরনেরই নাকি জায়গাগুলো ছিল। তা এখন সেটা দেখে বোঝার উপায় নেই, প্রচুর উন্নত হয়েছে এবং ভীষণ ভালো রকম কমিউনিকেশন। তো পলাশবাবু যে সময় ওনার যুবক বয়সের ঘটনাটা পাঠিয়েছেন, তো সেই সময়টা তো এই রকম একটা অ্যাটমসফিয়ার ছিল এবং এখানে অনেক ব্রিজ আছে, অনেক জায়গা আছে যাদের নামে, তারা কিন্তু এখানকার বিখ্যাত কোনো ব্যক্তি নন, তারা কিন্তু এখানকার কুখ্যাত সব ব্যক্তি। কারোর নামে ব্রিজ আছে, কারোর নামে একটা অঞ্চলের নামই আছে, একটা বাজার আছে, এই ধরনের লোকজন এখানে ভর্তি ছিলেন। তো এইরকমই কিছু ডাকাত দল কসবা মার্কেটের কাছাকাছি, ঠিক পার্টিকুলার কোন জায়গায় সেটা বলা যাবে না, উনি যেটা বলেছেন, বহুকাল আগে এই ধরনের ডাকাতরা ওই রকম একটি বাড়িতে, 3টি বিল্ডিং মিলিয়ে একটি বাড়ি ছিল, সেই বাড়ির মিডল পোর্শনে ওরা আশ্রয় নিয়েছিল। শুধু আশ্রয় তো নয়, ওরা তো আর গিয়ে বলবে না আমাদের থাকতে দেবে গো, ওরম তো ব্যাপার নয়, একেবারে জবরদখল। সেখানকার যারা বাসিন্দা ছিল তাদের সেই এক রাত্রের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটি ফ্যামিলি ছিল যাদের আর কি ওরা খুন করে বা হত্যা করে ওরা বাড়িটি দখল নিয়েছিল। তো ফ্যামিলিতে কে কে ছিলেন? বৃদ্ধা মা ছিলেন, বৃদ্ধা মা, তার ছেলের বউ এবং 2 নাতি নাতনির সঙ্গে থাকতেন। এই ডাকাতদের টার্গেট হলো ওই বাড়িটা, কারণ ওটা হচ্ছে কমিউনিকেশনের একটা সেন্টার ছিল। ওদের যে কাজকর্ম, যে ডাকাতি করা, মারধর করা, মেরে ফেলা, খুন, রাহাজানি, লুটপাট, এইসবের আদর্শ জায়গার সেন্টার ছিল সেই বাড়িটা। এবং বাড়িটার মিডল পোর্শনে এই ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা, তার পুত্রবধূ এবং 2 নাতি নাতনির সঙ্গে বাস করতেন। তো ডাকাত দলের যিনি প্রধান ছিলেন, যার নামে আর কি একটি বাজারও আছে, সে গিয়ে ভদ্রমহিলাকে প্রথমে থ্রেটনিং দেওয়া ব্যাপার যে বলে, সেই ঘটনাটি ঘটায়। তো সে ভদ্রমহিলা রাজি হননি বাড়িটা ছেড়ে দিতে। তো বলেন, ঠিক আছে, বাড়ি দিবি না তো, তৈরি থাকিস, রাতে দেখে নেব। এইবার বাড়ির সামনের পোর্শন এবং পেছন পোর্শনে যারা থাকতেন তাদের কথা কিছু সেভাবে উল্লেখ পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ, সামনের পোর্শনে যারা থাকতেন তারা কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলেন। কারা থাকতেন সেটা বলেননি উনি, কিন্তু যারাই থাকতেন তারা কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলেন। আর পেছনের বাড়িটায় একেবারে একজন মতো ব্যক্তি পেছনের বাড়িতে আশ্রিত ছিল, এরকম কিছু একটা উনি বলেছিলেন। তো রাত্রি বেলার জন্য এবার ভদ্রমহিলা অতটা গা করেননি। ছেলে কাছ থেকে ফিরেছে সন্ধেবেলা, ছেলের কাছে বলেছে, ছেলেও হেসে উড়িয়ে দিয়েছে, বলে ছাড়ো তো, ওরা ওরকম ডাকাত ভাকাত অনেক বলে, এরকম অনেক কিছুই, ছেড়ে দাও, ও কী করবে, চেনা লোক তো, এরা ওদের পরিচিত একটা ফ্যামিলি ছিল। তো রাতের বেলা এরা এসে বাড়িটা চারদিক থেকে ঘিরে ফেলে, মিডিল পোর্শনটাকেই ভালো করে ঘিরে ফেলে, কারণ 3টে বিল্ডিংয়ের মাঝখানে গ্যাপ ছিল অনেকটা করে।
এইবারে পলাশবাবু যে ঘটনা ব্যাখ্যা করেছিলেন, এরা ঘিরে ফেলার পর এবার বুড়িকে প্রথমে ওর যে ঘরে ঘুমোচ্ছিলেন ওই বৃদ্ধা ভদ্রমহিলা, তাকে টেনে হিঁচড়ে বার করে। উনি কান্নাকাটি শুরু করেন, বলে তোমরা সত্যি এরকম করবে আমাদের সাথে? তোমরা তো আমাদের এত বছর ধরে চেনো। মানে ইনি মানে যিনি ডাকাত দলের প্রধান ছিলেন বলে, চোপ, তোকে তো বলেছিলাম আমরা বাড়ির দখল নেবো, রাখিসনি কেন খুলে, চলে যাসনি কেন? বলে তোমরা ঠিক আছে, আমরা না হয় একটা ঘরে থাকছি। ছেলে বেরিয়ে এসে প্রস্তাব দেয়, আমরা না হয় একটা ঘরে থাকছি, তোমরা তাহলে আর একটা ঘরে থাকো। তো এদের কি মনে হতে, বলে আগে তো বাড়িতে ঢুকে পড়ি, এরকম একটা ব্যাপার এদের মধ্যে কাজ করে। এরা 5-6 জন মিলে বাড়িটায় ঢুকে পড়ে, জিনিসপত্র যা এনেছিল ঢুকিয়ে দেয়। এইবার জিনিসপত্র ঢুকিয়ে তো দেয়, কিন্তু ব্যাপারটা ওদের মনোভূত হয় না। একদিন বিকেলের দিকে এরা যেসব জিনিসগুলো এনেছিল ডাকাতরা, ওরা জিনিসগুলো বার করে নেয় বেশ কিছুদিন থাকবার পর। তারপর ওদের কি মনে হতে, এরা সেদিন বিকেলবেলা, মানে শীতের বিকেল ছিল, তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে, বিকেলও ঠিক নয়, ওই সন্ধ্যের পর, ঘরটা যে ঘরে এরা মানে 4-5 জন থাকতেন, ঘরটা আগুন ধরিয়ে দেয়, পেট্রোল ঢেলে বা কেরোসিন ঢেলে। সেটা উনি মানে বুঝতে পারেননি কি ঢালা হয়েছিল। উনি বলেছেন কোনো দাহ্য পদার্থ ঢেলে তার ওপর আগুন ধরিয়ে দেয়। এবং এই বৃদ্ধা ভদ্রমহিলা, তার ছেলে, ছেলের বউ এবং নাতিটা একদম ছোট ছিল, এই 5-6 বছর বয়স হয়তো ম্যাক্সিমাম, নাতনিটি ছিল 12-13 বছর বয়স। এরা জীবন্ত চিৎকার করতে করতে পুড়ে মারা যায় শেষ অবধি। এবং তখন এদের বাঁচাতে কেউ আসেনি, আশেপাশে লোকজন থাকতো না, এবং এই ডাকাতরা ভীষণভাবে তার মজা নেয়। বাচ্চা মেয়েটি যার বয়স 12-13 ছিল, সে কোনো রকমে পাশের ঘরে চলে যেতে পেরেছিল, কিন্তু সে ওরম আস্তে আস্তে দগ্ধাতে সেদিন নয়, তার পরের দিন মারা গিয়েছিল, এরকম শোনা গিয়েছিল। এইবার এরা সামনের বিল্ডিং, পেছন বিল্ডিংয়ে থাকা শুরু করে ডাকাতরা, মিডল পোর্শনটা একেবারে ছেগল তুলে দেয়। আর যারা তখন বাইরে থেকে এসেছিলেন তাদের মানে দূর করে তাড়িয়ে দেয়, বলেছিল এদের দেখছিস তো কী অবস্থা করেছি, এখানে থাকবার চেষ্টা করলে তোদেরও কিন্তু জ্বালিয়ে দেবো, একেবারে জ্যান্ত পুড়িয়ে দেবো। আর ডাকাতদের সাথে কেই বা এতে পারে। তো এরা সেই সময় যা জিনিসপত্র যতটুকু পেরেছে নিয়ে অন্য জায়গায় চলে গেছিল। এইবার এই ডাকাতরা নিজেরাই মাঝরাত্রে ঘুমোচ্ছে যখন, এই মিডল যে বিল্ডিংটা ছিল, বিল্ডিংয়ে সে কান্নার চোটে তার মধ্যে 2-1 জন খুব ভয় পেয়ে যায়। রোজ রাত্রে এরকম হতে থাকে, মানে আমাদের বাঁচাও, আমাদের জল দাও, এরকম একটা চিৎকার চেঁচামেচি ডাকাতগুলো শুনতে থাকে। তখন ওরা বুঝতে পারে ওরা কি করেছে। এদের মধ্যে 2টো ডাকাত ভয়ের চোটে হার্ট ফেল করে মারা যায়, আর বাকি যে ডাকাত সর্দার ছিলেন তিনিও আস্তে আস্তে বাড়িটি খালি করে অন্য জায়গায় চলে যান। এই ঘটনাটা মানে এই যে ঘটনাগুলো সেই সময় ঘটেছিল, আজ থেকে বহু যুগ আগে, এখনও লোকের মুখে মুখে শোনা যায়, যারা ওখানকার স্থায়ী বাসিন্দা ছিল বা নেক্সট জেনারেশনের মুখ থেকেও এই ধরনের ঘটনা ওখানে যে ঘটেছিল এটা শোনা যায়। পলাশবাবুর মুখ থেকে ছোটোবেলায় এই ঘটনাগুলো পলাশবাবুর স্ত্রীও শুনেছেন, ছেলে তখন ছোট ছিল, ছেলেও শুনেছেন। এইবার কোনো একটা কারণে ছেলে যখন বড় হয়ে গেছে, মানে এখন তিনি মধ্যবয়স্ক, উনি আর ওনার এক বন্ধু কোনো একটা কাজ থেকে রাত্রিবেলা ফিরছিলেন ওই অঞ্চলের সামনে দিয়ে। তার বন্ধু তখন বলেন, ভাই শর্টকাট মারি, চল। শর্টকাট মারবি কোথা দিয়ে? পোড়াবাড়ির সামনে দিয়ে। এই কথাটা শোনবার পর পঙ্কজবাবুর মাথাটা হিলে থতমত খেয়ে যান। বলে রাত্রি 12টা বেজে গেছে, কি বলছিস কি? ওখান দিয়ে যাব? বলে আরে ভাই ছাড় না, চল না, গিয়েই তো দেখি।
এসব তো গল্প, আমরা বড়দের মুখে শুনেছি, আমাদের ভেতরে ঢুকে গেছে, তো এত কেন ভয় পাচ্ছিস, চল। তো তো পঙ্কজবাবুকে অনেকবার বন্ধুটি বলবার পর উনি নিমরাজি হন। বলে, ভাই আজকে অমাবস্যা, আজ শনিবার, 12টা বেজে গেছে। মানে শুক্রবার ছিল, রাত্রি 12টা বেজে যাওয়ার পর উনি শনিবার বলেই উল্লেখ করেছেন। মানে ভাই ছেড়ে দে না, চল না, একটু হয়তো 10 মিনিট বেশি সময় লাগবে, কি আর হবে, আস্তে আস্তে হেঁটে আমরা ঠিক পৌঁছে যাবো। বন্ধুটি নাছোড়বান্দা, মানে তুই একটা ভীতু। বলে, হ্যাঁ আমি ভীতু, আমি চাই না তুইও কোনো বিপদে পড়িস। তাই এরকম তক্কাতক্কি হতে হতে তখন লাস্ট অবধি পঙ্কজবাবু রাজি হন এবং ওই রাস্তাটা ধরেন। এবার ওনারা তো আসছিলেন, আস্তে আস্তে এবার ওই ঠিক পোড়াবাড়ির সামনে চলে আসেন। আসার পর তখন অলরেডি 12:30 বেজে গেছে। এবার ক্ষীণ আওয়াজ প্রথমে পাচ্ছিলেন, আমাদের বাঁচাও, জল দাও, বাঁচাও, আমরা পুড়ে যাচ্ছি, উফ কি জ্বালা, কি জ্বালা করছে, নানা রকম আওয়াজ, আমাদের জল দাও, আমাদের জল দাও, নানা রকম কণ্ঠের এরকম আওয়াজ উনি পেতে থাকেন। এবার এরা তো থতমত খেয়ে যায়। পঙ্কজবাবু এবং পঙ্কজবাবুর বন্ধু মুখ চাওয়াচাই করতে থাকেন। এইবার যত বাড়ির কাছাকাছি আসছে না, আওয়াজটা তত পরিষ্কার হতে থাকে। ঘটনা পরের জেনারেশনের। ঘটনাটি উনি ওনার বাবার কাছ থেকে শুনেছিলেন ছোটোবেলায়। আজ সেই বাড়ির সামনে দিয়ে আসার সময় উনি ঘটনাটি ফেস করতে থাকেন। এইবার ওনারা প্রচণ্ড ভয় পেয়ে যান। পঙ্কজবাবু এমনি ভীষণ ভীতু মানুষ, কিন্তু বন্ধুটি যিনি এতক্ষণ এত সাহসী এই ব্যাপারটা দেখাচ্ছিলেন, উনিও প্রচণ্ড ভয় পেয়ে যান। পুরো বাড়ির কাছাকাছি আসতে এরকম হতে থাকে এবং ওনাদের শেষ অবধি নার্ভ ফেল করে দুজনেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন। রাত্রে বাড়ি ফেরেনি, ছেলে বাড়ি ফেরেনি, এরম করে সব পাড়ার লোকজনদের নিয়ে রাত্রে খোঁজাখুঁজি শুরু হয়। রাত্রি তখন 3টে বেজে গেছে। পলাশবাবুর আরও ওইখানকার এলাকার লোকজন যারা, মানে এখন ওনারা যেই জায়গাটায় থাকেন সেখানকার স্থায়ী লোকজন যারা, ওনাদের সঙ্গে নিয়ে এদিক ওদিক সেদিক খুঁজতে মানে অনেকটা দূরে খুঁজতে একজন রিক্সাওয়ালা ভোরবেলায় দেখতে পান, মানে ওদেরই পরিচিত, কোনো একটা কাজে ওদিকে গিয়েছিলেন। এবার ওনারা দেখতে পান যে দূর থেকে কারা যেন দুটো ছেলে মনে হচ্ছে শুয়ে আছে পোড়ো বাড়ির সামনে। রিক্সাওয়ালা ভদ্রলোক সামনে গিয়ে দেখেন যে তখন 4:30 বেজে গেছে, যে পঙ্কজবাবু এবং তার বন্ধু দুজনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো উনি আশপাশ থেকে আরও কয়েকজন ওরকম রিক্সা চালক ভদ্রলোককে জোগাড় করে ওনাদের নিজের রিক্সায় তুলে বাড়ি নিয়ে আসেন। এইসব করতে তখন ওর 5টাও বেজে গেছে। বাড়িতে আসার পরে আর কি পলাশবাবু বাড়িতে ছেলের বন্ধুকে মানে ওরা শিফট করিয়ে দেয়, শুইয়ে দেয় ঘরে। তারপর প্রায় 6টার পর ওদের চোখে মুখে জল ছেটাতে দুজনের জ্ঞান ফিরে আসে। তখন পঙ্কজবাবুর কাছে বাবা জানতে চান, তোরা এরকম পোড়ো বাড়ির সামনে কেন গেছিলি? তো পঙ্কজবাবু পুরো ঘটনাটা বলেন। আর পঙ্কজবাবুর বন্ধু তখন বলেন যে, কাকু আমরা বড় ভুল করে ফেলেছি, এরকম আমি ওকে জোর করেছিলাম, ও কিছুতেই যেতে চাইছিল না। তোকে না আমি এত বছর ধরে বলে আসছি, তোর কি মনে হয় আমি তোকে গল্প বলেছিলাম? ওটা কত ভয়ানক জায়গা তুই জানিস, কত কষ্ট পেয়ে মারা গেছে মানুষগুলো, এবং ওদের আত্মা আজও মুক্তি পায়নি। ওরা আজও ওই যন্ত্রণার এটা শোনায় ওদের কাহিনী, এবং ওখানে আজ অবধি কেউ প্রমোটিং করবার সাহস পায়নি। 2-1জন চেষ্টা করেছিল, যেসব প্রমোটাররা চেষ্টা করেছিল তারা কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো এটা আমার মানে ওই ছাত্রীর বাবার মানে মুখ থেকেই শোনা। তো ওর বাবা ভীষণ বকাবকি করতে লাগলেন পলাশবাবু। তারপরে বাড়িতে আসার পর দুজনের ধুম জ্বর আসে।
তো অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে, তারপর ঝাড়ফুঁকও করানো হয়েছে, শরীর ঝাড়িয়ে নেওয়া হয়েছে। একজন তান্ত্রিকের কাছেও ওরা মানে যোগাযোগ করেছিলেন তান্ত্রিকের সাথে। তিনি এসে কিছু একটা কবজ ফবজ দুজনকেই পরিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, খবরদার এই রকম দিনে, এরকম একটা ভয়ঙ্কর দিনে, শনিবার অমাবস্যা, আপনারা কি সব কিছুকেই ছেলে খেলা মনে করেন? এটা কিন্তু একদম খবরদার, মানে জীবনে দ্বিতীয় ভুল করবেন না। যা করেছেন অনেক কষ্টে আপনাদের বাঁচানো গেল, অনেক কষ্ট হয়েছে। তারপর থেকে অদ্ভুতভাবে দুই বন্ধুর স্বাস্থ্য ভীষণ রকমভাবে ভেঙে যায়। মানে বেশ সান্ডাগান্ডা মোটাসোটা চেহারা ছিল যে বন্ধুর, পঙ্কজবাবুর যে বন্ধু, তিনি এখন রোগা, কীরকম যেন বিচ্ছিরি মতো চেহারা হয়ে গেছেন। সবসময় তার শরীর খারাপ লেগেই থাকে। আর এখনও উনি মানে বলেন যে এটা আমার দোষেই হয়েছে, আমি যদি ওকে না ফোর্স করতাম ও যেত না, আমারও এরকম হতো না। তা এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন। আর আপনাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট করি, আমার ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। মেল করে আপনারা ঘটনা লিখে পাঠাতে পারেন, যাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটেছে বা পরিচিত কারো জীবনে এরকম ঘটনা ঘটে থাকলে আপনারা ঘটনা লিখে পাঠান, অথবা ভয়েস রেকর্ড করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে পারেন। তাহলে আমার পরিবারের বাকি যারা এক্সটেন্ডেড ফ্যামিলির যারা মেম্বার রয়েছেন তাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটা অংশ হয়ে যাবেন। আর কি বলি বলুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আজ রবিবার একটা ঘটনা শেয়ার করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি শুভরাত্রি জানিয়ে। আমি সুদেষ্ণা, বাই।